বর্তমান নির্বাচিত সরকার বা বিএনপি সরকারের ১৮০ দিন, গত ৬ মাসের এই পথ চলা কি বদলের বার্তা দিয়েছে নাকি সামনে এসেছে আরও নতুন প্রশ্ন? ক্ষমতায় আসার পর সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, বিশেষ করে অর্থনীতি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, প্রশাসন, দুর্নীতি দমন এবং প্রতিটি ক্ষেত্রেই বড় বড় প্রতিশ্রুতি যেমন আমরা দেখেছি, একই সাথে মানুষ অপেক্ষা করেছে। এই ১৮০ দিন পেরিয়ে এখন সময় এসেছে একটু থামার এবং হিসাব মেলানোর। কি পেয়েছে সাধারণ মানুষ, কোন জায়গায় এসেছে দৃশ্যমান সাফল্য, আর কোন অর্জনগুলো এখন পর্যন্ত সরকারের প্রত্যাশা অনুযায়ী স্বস্তি দিয়েছে, এমনকি যে প্রতিশ্রুতি ছিল সেই অঙ্ক তারা এখন পর্যন্ত মিলাচ্ছেন। এই সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনার আয়োজন আমরা সাজিয়েছি। স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর পর্দায় রয়েছেন আপনারা দেখছেন মিট দ্য পিপল। এই আয়োজন রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছে এবং আমরা আজ দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার হাতের ডান পাশে রয়েছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং একই সাথে আমার হাতের বাঁ পাশে রয়েছেন ডক্টর মারুফ মল্লিক, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষক, স্বাগত জানাচ্ছি আপনাকেও, অনেক ধন্যবাদ। সরকারের ১৮০ দিন এই আলোচনায় আমরা অনেকটা বিশ্লেষণধর্মী এবং একই সাথে দুজন সম্মানিত অতিথির কাছে মতামত জানতে চাইব। আমি শুরুতে ডক্টর মারুফ মল্লিক আপনার কাছে আসতে চাই। অনেক প্রত্যাশার একটা জাতীয় নির্বাচন এই দেশ দেখেছে এবং একই সাথে নির্বাচিত সরকার পেয়েছে। রাজনৈতিক যে একটা স্থিতিশীলতা মানুষ প্রত্যাশা করেছিল এবং নতুন নির্বাচিত সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটার একটু হিসাব মেলানোর সময় এসেছে। এই সরকারের ১৮০ দিনকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য এবং আমার সঙ্গে যে বিজ্ঞ আলোচক মাসুদ ভাই, আপনাকে শুভেচ্ছা। দেখেন, একটা জিনিস আপনি যেমনটা বলছিলেন যে মানুষের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী। গত ১৭ বছর, এরপরে আমাদের অন্তর্বর্তীকালীন একটা সরকার গিয়েছে, তো সব মিলিয়ে 18.5 বছর আমরা যদি ওইভাবে হিসাব করি তাহলে বাংলাদেশ খুব যে ভালো চলেছে এটা বলা যাবে না। তো সেই আপনার বাংলাদেশ কতটা নিচে নামলো এবং মানুষজনের প্রত্যাশা কতটা উঁচুতে উঠলো সেটা ভারসাম্য আনতে কিন্তু সময় লাগবে। তো এখানে বলে রাখা ভালো যে রাতারাতি খুব বেশি যে পরিবর্তন হয়েছে বা হবে এটা আমাদের মনে আশা করা ঠিক না, এবং সরকার হয়তো বা খুব বেশি রাতারাতি পরিবর্তন করতে পারেনি। তো এই জায়গায় আমাদের যে নির্বাচনটা হলো 12 ফেব্রুয়ারি, নির্বাচনের কিন্তু একটা আমাদের মূল লক্ষ্য ছিল যে আমাদের রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্রে আবার পরিণত করা, এবং আমরা যেটা বলি যে জনগণের রাষ্ট্র। ধরেন আমি যদি এইভাবে বিশ্লেষণ করি, বর্তমানে যেই দলটা ক্ষমতায় আছে বা যেই সরকারটি রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাজটাকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে আমি যেটা বলবো যে মানবিক মূল্যবোধ এস্টাবলিশ করা, একটি মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা, এবং পাশাপাশি হচ্ছে তার ডেভেলপমেন্ট ফিলোসফিটা। আপনি যেটা বললেন কর্মসংস্থানের বিষয় আছে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয় আছে, আমাদের বৈদেশিক বিনিয়োগ আনার বিষয় আছে, আমাদের ফরেন পলিসিটাকে আবার রিবিল্ড করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে। তো আমি যদি প্রথম ভাগই দেখি যে মানবিক মূল্যবোধ বা একটা জনগণের রাষ্ট্র, যে জনগণকে ফিরিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা, সেটা ধরেন আমি বলবো যে সরকারের দিক থেকে সেই প্রবণতা আছে। আমরা অনেক কিছুই দেখছি যে মানে এখন তো আর বাংলাদেশের অবস্থার আগের মতো নেই। 17 বছরে যেরকম একটা ভয়ের সংস্কৃতি ছিল, ভয়ের পরিবেশ ছিল, সেই কথাটা কিন্তু নেই। মানুষ এখন কম বেশি প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারছে, সরকারের সমালোচনাও করছে এবং সরকার চেষ্টা করছে মানুষের কাছে যাওয়ার। দেখবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায়ই শুক্রবার বা শনিবারে কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন, মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, সরাসরি কথা বলার চেষ্টা করছেন। পাশাপাশি দেখবেন যে আমার কাছে মনে হয় যে ওনার কিছু কর্মসূচি বা ওনার কিছু কাজ যেটা ভিজিবল হচ্ছে, যে এখন যেমন ঢাকা শহরে আসলে আমাদের দেশে একটা প্রবণতা ছিল যে যখন রাষ্ট্রপ্রধানরা বের হতেন ঢাকা শহরের যানজটে আটকে থাকতে হইতো 2 ঘন্টা। এমনও রেকর্ড আছে আমাদের দেশে, যে ঘটনা আছে যে সন্তান প্রসব পর্যন্ত করে গিয়েছেন যানজটে আটকে থেকে। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে না, প্রধানমন্ত্রী নিজেও যখন লালবাতি জ্বলে ওঠে 8-10 জন মানুষের মতো দাঁড়িয়ে থাকছেন ট্রাফিক ক্রসিংয়ে, প্রোটোকল কমাতেও আমরা দেখেছি। হ্যাঁ, প্রোটোকল কমিয়েছেন। তো এই যে মানে প্রধানমন্ত্রী বা যারা রাষ্ট্রের শাসকের দায়িত্বে থাকেন তারা যে ভিন্ন গ্রহের কেউ না, আলাদা কিছু না, এই সমাজেরই একটা অংশ, আমার মতোই আপনার মতোই একজন মানুষ, এই ধারণাটা সরকার দেওয়ার চেষ্টা করছে। এবং সরকারের দিক থেকে এরকম আরও নানা আমি মনে করি যে কর্মসূচি আছে। আর পাশাপাশি আমি যদি ধরেন যে ইকোনমিক ডেভেলপমেন্ট, মূলত ওইটাই তো মূল বিষয়, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটা জিনিস কি, বিএনপির যে ডেভেলপমেন্ট ফিলোসফি, এরা কিন্তু দেখবেন যে এরা ম্যাক্রো এবং মাইক্রো দুই দিকেই কিন্তু সমানভাবে মনোযোগ দেয়। হ্যাঁ, বিএনপির আমলে আপনি কিন্তু একদম অত বড় বড় ডেভেলপমেন্ট যে প্রজেক্ট, এগুলো আমার মনে হয় একটু কম দেখা যায়। আমরা যদি জিয়াউর রহমানের শাসনামল বা খালেদা জিয়ার 2 আমলের অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণ করি, বড় উন্নয়ন হয় কিন্তু তারা একটু
ধীরে চলো নীতিতে, মানে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে এবং তারপরে তারা আগায়। হুটহাট বিশাল বড় প্রজেক্ট, এখন বড় প্রজেক্টের দরকার অবশ্যই আমাদের আছে। ধরেন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট না হলে তা আসলে আলটিমেটলি আপনার উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে। তো বিএনপির আমলে ডেভেলপমেন্ট হয়, কিন্তু পাশাপাশি মাইক্রো অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের যে ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, 91 সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলেন তখন কিন্তু দেখবেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা ছিল তখন 2 মাস বা 3 মাসের মতো আমাদের মূল্য পরিশোধের বৈদেশিক যে আমরা যে আমদানি মূল্য পরিশোধ করি সেটার রিজার্ভ ছিল। কিন্তু তখন কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে ওই সরকার কিন্তু আমাদের যে নিও লিবারেল ইকোনমি বা একটু কনজারভেটিভ লিবারেল ইকোনমিটা উনি অ্যাডপ্ট করেছিলেন। উনি আমাদের আমদানির দরজা খুলে দিলেন, রপ্তানির দরজা খুলে দিলেন, যেই কারণে কিন্তু দেখবেন যে আমাদের দেশে ওই সময় কিন্তু ছোট ছোট গার্মেন্টসের বিকাশ ঘটেছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ ঘটেছে, যেই কারণে আপনার এটা কিন্তু আপনি যতটা না দেখা যায়, এখন আপনার যদি একটা বিশাল বড় শিল্প প্রতিষ্ঠান হয় আদমজির মতো, যেইখানে ধরেন একসঙ্গে 1 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, ওটা কিন্তু দেখা যায়। কিন্তু আপনার যদি সারা দেশে 1000 বা 1 লাখ ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের সৃষ্টি হয়, ওটা কিন্তু খুব দেখা যায় না, কিন্তু আপনি সেটার অর্থনৈতিক প্রভাবটা বুঝতে পারবেন। আমার হাতের ডান পাশে মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে বহুল প্রত্যাশার যে নির্বাচন ছিল, যেখানে বলা হচ্ছিল যে গণতান্ত্রিক চর্চা নতুন করে শুরু করা হবে, একটা নির্বাচিত সরকার আসবে এবং সাধারণ জনগণও একটা পরিবর্তনের প্রত্যাশা করে আসছিল, সেই পরিবর্তনের কতটুকু ছাপ রাখতে পেরেছে এই নতুন সরকার বা বিএনপি সরকার? 180 দিনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, কতগুলি জিনিস আছে পরিবর্তন আপনার খাতায় কলমে হয়। যেমন ধরুন 180 দিনের পর প্রাইম মিনিস্টারের প্রেস উইং ওনারা একটা প্রেস ব্রিফিং করেছিলেন এবং ওখানে ওনারা জানিয়েছেন, ওনারা একটা বুক প্রকাশ করেছেন সরকারের সাফল্য এবং সরকারের যে কর্মকাণ্ড 180 দিনে তার উপর নির্ভর করে। বুকটা আমি খুব পছন্দ করেছি এই কারণে, এই সরকারের একটা মানে আপনার কৃচ্ছ সাধনে একটা সরকারের একটা ফর্মুলা আছে, একটা নীতি আছে। এটা প্রধানমন্ত্রী নিজে পর্যন্ত এই নীতিটা ফলো করেন যে হয়তো যেন অপচয়টা না হয়। তো সেইভাবে বিবেচনা করলে বুকটা আমার পছন্দ হয়েছে। এই কারণে যে যদি অন্য সরকারের সময় হতো তাহলে দেখা যেত বুকটাকে প্রিন্ট করতো, প্রিন্ট করে দেখা যেত এক একটা বুকের দাম পড়তো 1000 টাকা 1500 টাকা, কয়েক হাজার ছাপাইতো মানুষকে দেওয়ার জন্য, পরে সেট ধরে বিক্রি করে দিত। যাভাবে হয়তো কিছু অপচয় হতো, অপচয়টা হয় নাই, জনগণ পড়তে পেরেছে, সহজেই ডাউনলোড করে পেয়েছে। যথারীতি আমিও উল্টাইছি, একটু দেখার চেষ্টা করছি, খুশি হয়েছি একদিক দিয়ে বুক করার কারণে, আর হতাশ হয়েছে এই কারণে ওখানে খালি আগের সরকারগুলি যেমন তারা সব ভালো করেছে, আরও ভালো করবে, তাদের কোনো ব্যর্থতা নাই, এই সময় তাদের কোনো সমস্যাটা যা ধরছে, যেটা টাচ করছে ওটাই শোনা হয়ে গেছে, এরকম একটা ভাব এই বুকের মধ্যে আছে। আমি এটা 49 পৃষ্ঠায় একটা বুক, আমি ওটা মানে উল্টে পাল্টে আমি মোটামুটি চরম হতাশ। মানে এত আনারের মতো একটা বই বাইর করছে। কোন বিষয়গুলো আপনাকে আলাদা? আমি একটা এক্সাম্পল দিই, সবগুলো দেওয়া দরকার নেই, একটা এক্সাম্পল দিলে হবে। যেমন স্বাস্থ্য বিভাগ নিয়ে তারা অনেক কিছু বলছে। জি, স্বাস্থ্য বিভাগের কি হয়েছে না হয়েছে, কি করবে না করবে বলছে না। এই সময় স্বাস্থ্য বিভাগের সবচেয়ে আলোচিত বিষয় করতে পারেন যে কয়েকশো শিশু হামে মারা গেছে, একটা শব্দ নাই এটা নিয়ে, একটা শব্দ নাই, নট আ সিঙ্গেল ওয়ার্ড। এটা কি এই সরকারের আমলে হয় নাই? না, সেটা হয়েছে, কিন্তু তারা যেভাবে ঘটনা নিয়ে শুরু করেছে যাত্রাটা, এখন পর্যন্ত তাদের নেওয়া পদক্ষেপ বা যে তদারকি দেখেছেন সেটা নিয়ে কি মানে কি বুঝিয়ে দিই আপনি? মানে আপনি বলছেন যে হামের পরিস্থিতি, এবং সেটা বিগত সরকার থেকেই হয়ে আসছে বলে বলা হচ্ছে, টিকা ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছু। হামটা শুরু হয়েছে এই সরকারের আমলে। আগের সরকারের জন্য টিকার সমস্যা ছিল, তো ওটি উল্লেখ করেন না, সেটা তো বিভিন্ন বক্তব্যে তো এসছে। ভাই তাহলে বুক করলেন কেন? আচ্ছা, বুকের কামটা কি? সবই যদি বিভিন্ন বক্তব্য আসে তাহলে ঘটা করে একটা বই ছাপলেন কেন বলেন? সবই তো বিভিন্ন বক্তব্য আছে, প্রতিদিনই তো আপনি টকশো করেন, আজকে আবার ডাকছেন কেন? না নিশ্চয়ই, আজকে আবার আরো কিছু বলবেন আপনি। তো আজকে যখন আপনি বলবেন যে ধরেন আমরা 6 মাসের ব্যাপারটা আলোচনা করতেছি, দর্শকরা কিন্তু একটু বলা বলে আরম্ভ করবে, এরা এটি কি করতেছে? এরা তো পরস্পরের গাছ চুলকাচ্ছে। না নিশ্চয়ই, মূল্যায়নের জন্যই তো তাহলে মূল্যায়ন তো করতে হবে আপনাকে। তাহলে নিজের মূল্যায়ন যে লোক নিজে করতে না পারে, তখন অন্যরা মূল্যায়ন করতে বলবো যে বেশি জোরে হয়ে যাচ্ছে, বলতে হবে না? নিজে আমি পারি নাই রে ভাই,
আপনি পারি নাই বলে বলেন এই কারণে পারি নাই, আপত্তি তো নাই। আপনি তো উচ্চারণই করেন না, আপনাকে সাফল্যের কথা কন। সারাদিন ভালো কাজ করছেন, তাহলে দুজকে যাচ্ছেন কেন? আপনি সারাদিন খুব ভালো করতেছেন, তাহলে আমি এই দেশের নাগরিক হিসেবে দোজকের অনুভূতি পাচ্ছি কেন? অর্থাৎ ইবুকে আপনি আত্মসমালোচনামূলক কিছু আমি একটা কোথাও দেখতে এক্সাম্পল পেয়েছি। দিলাম। হ্যাঁ, আর ওখানে সামনে যারা বসে ছিল অনির্বাচিত লোকগুলি, জি জি, মানে 90% লোক ছিল অনির্বাচিত। এরা যে জ্ঞান দেওয়া শুরু করলো জাতিকে, যে এরা কী করে ফেলাইছে। তো আপনি শোনেন, আপনি যখন আমাকে বলেন, ধরুন উদাহরণ দিয়ে বলি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি না, আপনি বলেন মাসুদ ভাই আপনাদের আজকে কেমন খাওয়াইলাম টাওয়াইলাম, বলেন অনেক কথা, জনগণকে শোনাইলেন যে আজকে অনেক খাওয়াইছি। আমি তো জানি আপনারা কী খাওয়াইছেন, আমি জানি না, আমি জানি। তো জনগণ তো জানে আপনি তার জন্য কি করছেন। জনগণ ই বুক নিয়ে কিন্তু বাজারে যাবে না, ই বুকটাকে প্রিন্ট করে বাজারে যাবে না। তবে ই বুকটা আমি আমার মোবাইলে ডাউনলোড করে আমি বাজারে যাব না। তো ই বুকে লেখা আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, আপনি দাম বেশি চান কেন? ওরা মানবে? মানবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই প্র্যাকটিসটা আগেও ছিল, আচ্ছা, এই প্র্যাকটিসটা আগেও ছিল। আমরা প্রধানমন্ত্রীর প্রশংসা করি, আমিও করি প্রশংসা ওনার। আমরা এরকম একজন প্রধানমন্ত্রী এর আগে পাই নাই। সাধারণ মানুষ তাকে দেখলে মনে করে আমাদেরই লোক, এটা ভালো। আগে মনে করতো যে অন্য গ্রহ থেকে আসছে, এটা খুব পজিটিভ। কিন্তু সেই প্রধানমন্ত্রী যাকে আমি আমার প্রধানমন্ত্রী মনে করি, তার সঙ্গে আমার মাঝখানে দেয়াল এখন কয়টা উঠছে 6 মাসের মধ্যে, এটা বলেন। এই যে ই বুক বললাম না, এটা হলো একটা দেয়াল। ওরা প্রিন্ট করার সময় প্রধানমন্ত্রী দেখে আনছে, স্যার দেখেন আমরা কত কিছু করছি, দেখাই দিল। বাস্তবটা কি? আমি তো বললাম আমি একটা খাতের এক্সাম্পল দিলাম। সেটাই শুনতে চাচ্ছি যে বাস্তবটা কি, বাস্তবটা বাস্তবটা আপনার কাছে না। শুনবো এবং আমার অতিথির কাছে বাস্তবটা শুনবো। না বলব তো, জি, জি। বাস্তবের সঙ্গে ওই কথার অনেক দূরত্ব। এখন আপনি হয়তো পরে বলবেন 6 মাসে কি সব হয়ে যাবে? হবে না, 6 মাসে হয় না তো কখনো, হইতেও সময় লাগে। কিন্তু বোঝা তো যাবে ধারাটা কি। ই বুক পড়লে মনে হবে কি সব হয়ে যাবে, 6 মাসে সব হয়ে গেছে। যা হয়েছে এই ধারাবাহিকতা বজায় থাকবে। আগামীতে আমরা একটা সোনার বাংলা পেয়ে যাব। যে সোনার বাংলা আমরা আজকের থেকে 50 বছর আগে দেখলে পাইতেই আছি, পাইতে আজকে এই অবস্থা। সোনার বাংলা হয়ে যাবে, হবে না। এই সমস্ত লোক দিয়ে হবে না। এই সমস্ত লোক, হ্যাঁ, কিরকম পরিবর্তন দরকার সেই ক্ষেত্রে? মানে আপনি কি পরিবর্তন আশা করছেন বা করেছেন? আপনি কি আশা করেন ভাইয়া? না, আমি তো সঞ্চালক আপনি হিসেবে কিছু আশা করেন না? আমি মতামত দিতে পারি না। মতামত দেখেন, আপনি তো কিছু আশা করেন, আমিও আশা করি। শুনেন, আমরা একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো মানুষের জীবনে যেন স্বস্তিটা থাকে। নিশ্চয়ই। আপনার কি 31 দফা, আপনার কি জুলাই সনদ, আপনার কি সংসদীয় কি আপনার কি সংবিধান সংশোধন কমিটি করবেন না কি করবেন, এগুলি আলাপ আছে। যে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান। আপনার বাসায় আপনার বাড়িতে যে মা আছে, মাকে জিজ্ঞাসা করেন গ্যাস পাচ্ছেন নাকি পাচ্ছেন না, তারা কি চাই জিজ্ঞাসা করেন। ওইটাই এদেশে মানুষ চায়, ওইটা আমিও চাই, ওই জিনিসটা যখন নাকি জনগণ যারা সরকার চালাচ্ছে তারা যখন বুঝতে পারবে যে জনগণ আসলে কী চায়, তাদের চাওয়ার দরকার নেই। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী বলছে এখন আমার আর কিছু করার নাই, এখন আমার অপেক্ষা করতে হবে। আরেকটা করার কি আছে, আমার লোডশেডিং ম্যানেজমেন্ট করতে হবে। তো আমি ওনাকে বলছি যে আপনি লোডশেডিং ম্যানেজমেন্টে করেন, আর কিছু করতে হবে না। আপনি লোডশেডিং ম্যানেজমেন্ট করতে পারবেন। গ্রামের একজন কৃষক যতক্ষণ বিদ্যুৎ পায় ঠিক ততক্ষণ আপনার বাসায় বিদ্যুৎ থাকবে। ম্যানেজ করেন কীরকম পারেন, ততক্ষণ একজন সচিবের বাসায় বিদ্যুৎ থাকবে, ততক্ষণ প্রাইম মিনিস্টারের বাসায় ততক্ষণই বিদ্যুৎ থাকবে। করেন, এই লোড ম্যানেজমেন্ট করেন। ওইটা পারবেন না, ওই বলবে বড় বড় কথা বলবেন আমি এখন লোডশেডিং ম্যানেজমেন্ট করবো, করেন না। এটা তো বলছে আজকে 1 সপ্তাহ আগে, কোর্সের মধ্যে করে নাই। গ্রামের অবস্থা কিন্তু 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কাজে কী চান এটা জিজ্ঞাসা করার দরকার নাই, গ্রামের লোকেরা চান না, যে জিজ্ঞাসা করেন আপনি কী চান। যাই বলেন এই যে আমি ই বুক বানাইছি, দেখেন আপনাদেরকে আমি কত কিছু দিছি, দেখেন গ্রামের মানুষের রিয়াকশনটা কী হয়। না, বুঝতে পারছি। আমি এই পর্যায়ে একটু ডক্টর মারুফ মল্লিক আপনার কাছেও যাই। জনগণের একদম সাধারণ জনগণের বা প্রান্তিক পর্যায়ের বা কৃষক সমাজের কথা আসছে, যেখানে মাসুদ কামাল যথার্থই বলছিলেন, সেই জায়গায় একটু বলবেন যে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে
কতটুকু সফল বা ব্যর্থতা হয়েছে, পাল্লা আসলে কোন দিকে ভারী থাকবে? বিশেষ করে ঘুরে ফিরে যে ই বুকের কথাটাও আসলো, সেখানেও নিশ্চয়ই আপনিও হয়তো দেখেছেন বা বিষয়গুলো দেখেছেন যে সরকারের প্রাপ্তির খাতায় কি কি তারা লিখেছেন বা উল্লেখ করেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ই বুকে মনে হয় একটু শুরুর দিকে তারা মনে হয় দায় স্বীকার করে নিয়েছে যে আমরা সব প্রত্যাশা হয়তো বা পূরণ করতে পারি নাই, বাট আমরা চেষ্টা করছি। এটা এরকম একটা কথা আছে আমার যতটুকু মনে হয়, যদি আমি ভুল না জেনে থাকি। আর দ্বিতীয়ত ধরেন যে মাসুদ ভাই যেটা স্বাস্থ্য খাতের কথা বললেন, হামের বিষয়টা, এখন এইখানে কিন্তু এই সরকার তার 100 দিনে কি করেছে তার গৃহীত কর্মসূচি বলছে। এবং এখন হাম নিয়ে যদি আমরা আলাপ শুরু করি, আপনি যেমনটা বলছিলেন বিগত সরকার, তার আগের সরকার, এখানে একটা জটিলতা হয়েছে। এটা ধরেন আসলে বিগত সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে বর্তমান সরকার তো আর দায় এড়াতে পারে না। বরং আমার কাছে যেটা মনে হয়েছে যে দোষারোপের রাজনীতি করে যে বিগত সরকারে কি হয়েছে বা কেন আমাদের হাম নিয়ে শিশুরা মারা যাচ্ছে, কারণ এটা নিয়ে হয়তো বা আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী দিতে পারেন। আমরা যেমনটা শুনেছি, তাদের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল ওনারা ঠিকমতো যথাযথ দায়িত্ব পালন করে নাই। বিকজ এই হাম এবং রুবেলার টিকা যে লাস্ট নভেম্বর ডিসেম্বরে যেটা মিস হয়েছে, তার ইফেক্ট কিন্তু এখন এসে পড়ছে শিশুদের উপর। তো আমার কাছে মনে হয়েছে যে এই ই বুকে আসলে সেই দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি বা এই সরকার কি করছে বা কি করতে চাইছে এটা নিয়ে আসলে একটু মানুষজনকে অবহিত করার চেষ্টা করেছে, যে তাদের নির্বাচনী ইশতেহার কতটুকু তারা বাস্তবায়ন করবে বা করতে পারলো, বা তাদের 31 দফা নিয়ে কিভাবে সামনে আগাবে, একটা রূপকল্প তৈরি করার চেষ্টা করেছে। আর গ্রামের মানুষ বা সাধারণ মানুষের যে ভাবনা বা চিন্তাটা, এটা হচ্ছে কি, আমরা যারা এই যে টক শোতে কথা বলি বা আমরা যারা এখানে আসি, আমরা কিন্তু সব আরবান শ্রেণী, আরবান ক্লাস। আমাদের এখানে কিন্তু আসলে গ্রামের লোকজন আসে না টক শোতে বা এখানে কথা বলতে। তো তবে এটা তো সত্য যে মূল্যস্ফীতিও তো একটা গলার কাঁটা হয়ে হ্যাঁ, মূল্যস্ফীতি কমেছে, আগের চাইতে কমেছে 9.6%, যেটা 11-র কাছাকাছি ছিল। 9.42 ছিল মে মাস হ্যাঁ, পর্যন্ত। জি, এটা কিন্তু এক সময় আমাদের 11-12% চলে গিয়েছিল, এরকম তো কমেছে। আপনার খাদ্য মজুদ বেড়েছে 24 টন, আমাদের রিজার্ভ বেড়েছে, তো সব কিছু বাড়ছে। তো আমি মনে করি যে সরকারের তো কিছু কিছু জায়গায় যে সরকার খুব সফল হয়েছে এটা বলা যাবে না, কিন্তু আমি মনে করি যে সরকার চেষ্টা করছে এবং সেটা প্রতিফলিত হচ্ছে সরকারের কার্যক্রমে। যেমন আমি বারবার বলি যে এই সরকারের সবচেয়ে সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার কর্মসংস্থান তৈরি করা। আমাদের প্রায় বেসরকারি হিসাবে 4 কোটি মানুষের মতো দক্ষ বেকার আছে। এদের জন্য কিভাবে আমরা যদি কর্মের সংস্থানটা করতে না পারি, তাহলে আসলে আমরা ডেভেলপমেন্ট নিয়ে যতই কথাবার্তা বলি বা অন্যান্য বিষয় নিয়ে যতই কথাবার্তা বলি, সেগুলো কিন্তু আসলে কাজে দিবে না। তো যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, সরকারের নিয়ে এখন পর্যন্ত যে গৃহীত পদক্ষেপ, তাতে কি মনে হয়েছে যে এই সমাধান আসবে বা সেটা লং টার্মে আসবে বলে মনে করেন? দীর্ঘমেয়াদে আসবে বলবেন এই পদক্ষেপ নেওয়া? হ্যাঁ, তারা একটা স্কিম বা নীতিমালা গ্রহণ করেছে, এই আপনার ই বুকে আছে। এবং এটা যখন বাস্তবায়িত হবে, এটা জন্য একটু সময় দিতে হবে। বিকজ আপনার হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হচ্ছে, মূলত এই সরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পাশাপাশি দক্ষ একটা আইটি বেসড জনগোষ্ঠী তৈরি করতে যাচ্ছে, যে যারা দেশে বিদেশে একই সঙ্গে কাজ করতে পারে। এখন আমাদেরকে কিন্তু কেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে গেলে এবং লোকাল এমপ্লয়মেন্ট জেনারেট করলে আমাদের যে ডেমোগ্রাফিক ট্রেন্ড, এটা দিয়ে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। সো আমাদের গ্লোবাল মার্কেটের দিকে নজর দিতে হবে, এবং সেই গ্লোবাল মার্কেটের দিকে যদি আমরা আমাদের এই কর্মশক্তিকে, জনশক্তিকে এঙ্গেজ করতে চাই, তাহলে কিন্তু আপনার এই আইসিটি বেস বা টেকনোলজি বেস যে ট্রেনিংয়ের, এটা আমাদের দরকার আছে নিশ্চয়ই। এবং সেটা তো গেল দূর পরিকল্পনা। বিশেষ করে সরকারের জন্য এখন যে চ্যালেঞ্জ আমরা দেখছি, জ্বালানি খাত নিয়ে অনেক কথা হচ্ছে, মূল্যস্ফীতির কথা চলেই আসলো। এই দুটো ব্যাপারে কি বলবেন? বিশেষ করে এই যে গ্যাস সংকটের কথা জনাব মাসুদ কামাল বলছিলেন, একই সাথে বিদ্যুতের কথা বলছিলেন, যে সাধারণ মানুষ কিভাবে রয়েছে ঢাকার বাইরে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং, তাদের ওই লোডশেডিংটা নিতে হচ্ছে প্রতিদিন। একটু বলবেন যে সেই জায়গায় সরকারের এখন পর্যন্ত তাদের যে গৃহীত পদক্ষেপ বলি বা পরিকল্পনা বলি, এখান থেকে কিভাবে বের হয়ে আসবে বা কি সরকার ইতিমধ্যেই আপনার অফশোরে মনে হয় 100টা অফশোর অনশোর মিলিয়ে 100টা গ্যাস কূপ তৈরি করার উদ্যোগ নিয়েছে। এবং এটা কিন্তু আপনি বিদ্যুতের কিন্তু শর্ট টার্ম, জ্বালানি খাতের শর্ট টার্ম ম্যানেজমেন্টে কিন্তু আপনি যেতে পারবেন না। বিকজ এই প্রবলেমটা কিন্তু আমি নিজেও জ্বালানি খাত নিয়ে লেখালেখি করতাম এক সময় ঢাকায়, যখন আমি গণমাধ্যমে ছিলাম। আমাদের এই আজকে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যেই পরিস্থিতিতে এসে আমরা উপনীত হয়েছি, এটা কিন্তু আমাদের গত 25-30 বছরের যে অব্যবস্থাপনা, এবং আমি বলবো যে এনার্জি খাতের যে যথাযথ ব্যবস্থা না নেয়ার, একটা সুপরিকল্পনা না নেয়ার কুফল কিন্তু। আচ্ছা, সেটার সাথে কি জনাব মাসুদ কামাল আপনি কি একমত হবেন? বলছিলেন যে জ্বালানি খাতের যে বিপদ বা যে সংকট দেখা যাচ্ছে, সেটা এক ধরনের
লম্বা সময়ের একটা ফল, গত 25-30 বছরের সুব্যবস্থাপনার অভাব বলছিলেন ডক্টর মারুফ মল্লিক। কি বলবেন আপনি? দেখেন, এটার পিছনে অনেক কারণ আছে। আওয়ামী লীগ সরকার যেভাবে জ্বালানি ব্যবস্থাপনাকে হ্যান্ডেল করেছেন, এখানে বিরাট অপচয়ের ব্যাপার স্যাপার আছে। তারা অনেকগুলি জায়গায় মানে আসলে নষ্ট করে দিয়ে গেছে, এতে কোনো সন্দেহ কিন্তু নাই। কিন্তু এই কথাগুলি আপনি কাকে শোনাবেন, কাকে বুঝাবেন? কারণ সাধারণ মানুষ তখন তো বিদ্যুৎ পাইছে। আমি আপনাকে এক্সাম্পল বুঝাই। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো 2009 সালে, তখন আমাদের টোটাল সারা দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত ছিল? 3,500 মেগাওয়াটের মতো মাত্র, 3700 মেগাওয়াট এরকম আমি যতটুকু জানি। 48 ছিল, কখনো পাইতাম না বোধ হয়। ক্যাপাসিটি 4800, ধরলাম 4800, আর ধরলাম আপনার 4800 হচ্ছে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারে এক সময় হাইয়েস্ট 4500 বা 4600 তাহলে ধরেন আমরা 5000-এর নিচে, কিন্তু সেইটা এখন আমার চাহিদা কত? এখন আমি কত ইউজ করি? প্রায় 16,000। 16,000 আমার এখন কিন্তু চাহিদা তৈরি হয়েছে। তার মানে কি, মানুষ তো অভ্যস্ত হয়েছে। আগে তো এত বিদ্যুৎ মানে মানুষ ব্যবহারও করতো না, গ্রামাঞ্চলে এত বিদ্যুৎ ব্যবহারও হতো না, মানুষ তাল পাখাই ইউজ করতো। এখন এই যে আমার চাহিদা বেড়ে গেছে, এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো চাহিদা বাড়াই দিছে। ঠিক আছে, আমার 16,000 মেগাওয়াট আমি আমার চাহিদা আছে, উৎপাদনের সক্ষমতা কত? প্রায় 28,000-এর মতো বলা হয়। হ্যাঁ, 28,000-এর 28,000-এর মতো। তো এই বাড়তিগুলোর জন্য কিন্তু আওয়ামী লীগ কিন্তু পে করছে। এবার আওয়ামী লীগ তো বসে বসে পে করছে রে ভাই, তো অপচয় করছে। কার টাকা দিছে? ওর বাপের টাকা দিছে নাকি আমার আপনার টাকা দিছে? আমার আপনার টাকা দিছে। লুটপাটের চূড়ান্ত করছে কিন্তু, কইরা নিয়ে মানুষকে এমন এক জায়গায় নিয়ে গেছে। তো আপনি যখন ক্ষমতায় আসছেন, আপনি যাই না আসেন নাই, আপনি তো যাই নিয়ে আসছেন যে ওরা তো এই আকাম করে থুয়ে গেছে। এই আকামের মধ্যে আমাকে কারণ জানতে হবে, কারণ আমি বলি আপনাকে, পাবলিক যারা নাকি এন্ড ইউজার, তারা কিন্তু অত মেগাওয়াটও বুঝে না। তারা মেগাওয়াটও বুঝে না, কোনো ওয়াটই প্ল্যান্ট বুঝে না, কিছু বুঝে না। তারা বুঝে যে আমি সুইচ দিব, ফ্যান ঘুরবে, আমাকে আর তাল পাখা দিয়ে বাতাস করতে হবে না। তারা এইটুকু বুঝে, এই জন্য আমাকে পে করতে হবে। তারা এইটুকু বুঝে। তো এরাই তো আপনাকে ভোট দিয়ে পাঠাইছে এখানে। তা ওরা যে কি বুঝে, এই কথাটা আপনি কেন বুঝেন না? আপনি 6 মাসের মাথায় এসে বলতেছেন এই সমস্যা, এই সমস্যা। এই 6 মাসের সমস্যা, আওয়ামী লীগের সমস্যা তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ছিল। অন্তর্বর্তীকালীন সরকারও তো চুপচাপ বসেছিল, তারা তো কোনো ব্যবস্থা নেয় না রে, তাদের ঠেকাও নাই। এবং ইন্টারেস্টিংলি যে বলে না, একটা ট্রেন থেকে যদি ড্রাইভার নেমে লাফ দিয়ে নেমে চলে যায়, তারপরে কিন্তু ওই ট্রেন প্রায় 5 কিলোমিটার এমনি এমনি চলে। তো অন্তর্বর্তীকালীন সরকার ওই সময়টাতে মানুষ কিন্তু এই জন্যই বুঝে নাই, কারণ ওই সময় কিন্তু ওই ধাক্কাই চলছে। সমস্যাটা ক্রিয়েট হয়েছে এই সরকারের আমলে এসে। তো এই সরকার কি সেই ব্যবস্থাগুলি নিয়েছে? দেখেন কতগুলো কথা আমি বলি। হাম নিয়ে এত কথা হয়েছে, হাম নিয়ে হামের টিকা ঠিক মতো কেনা হয় নাই। 1 জন 2 জন 3 জন লোক বলছে যে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্ত অথবা অপরাধ বলছে। তারা মামলা করতে গেছে, মামলাগুলি নেওয়া হয় নাই। মানে এই সরকারের কাছে, এই সরকারের সমস্যার কথা আমি বলি, অন্তর্বর্তীকালীন সরকার এই দেশকে হাসিনা যে গাড্ডায় ফেলাই দিয়ে গেছিল, ওই গাড্ডার থেকে তোলার তো চেষ্টা করেই নাই, আরও খারাপ জায়গায় তারা ঠেলে নিয়ে গেছে। কিন্তু এই সরকার অন্তর্বর্তী সরকারের কোনো ভুল দেখতে চায় না। তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা কোনো ভুল করে নাই। এখন যতদিন তারা ওদেরকে ভুল দেখতে না চাইবে, ততদিন কিন্তু ওই ভুলগুলোর দায় এই সরকারের উপরে চাপবে। আর আমি ওই ডিটেলে যাব না, কারণ ওই কোনটার দায়িত্ব কে নিছে, কোনটা কারে বাতিল করছে, কোনটা আওয়ামী লীগের, কোনটা কার। ভাই আওয়ামী লীগের মতো সবই আওয়ামী লীগের ছিল। এখন সব আওয়ামী লীগকে আপনি সরাই দিয়ে বন্ধ করে দেবেন, ওটা আওয়ামী লীগের লোক পাইছিল, ওটা অত বেটা দিব না, বন্ধ করে দেবো, এগুলো অনেক কিছু আপনি করতে পারেন পলিটিক্যাল কারণে। কিন্তু ওইটার মাধ্যমে তো আপনার সমস্যা বাড়তেছে। এখন যখন লোকে বিদ্যুৎ না পাবে, দায়টা কাটে। যে আমাদের ডাক্তার জাহেদ বলতেছে যে বিদ্যুৎ না পাওয়ার দায় টোটালি আওয়ামী লীগের, এই সরকারকে দায় দেওয়া যাবে না। তার কথা হয়তো ঠিক, হয়তো উনি লজিক্যালি এটা এস্টাবলিশ করবে, কিন্তু পাবলিকের লজিক শোনার সময় আছে? সোশ্যাল মিডিয়া খুলে দেখেন এটা নিয়ে কী পরিমাণ পাবলিক ট্রল করতেছে। ট্রল তো পাবলিকও করে, ট্রল তো আওয়ামী লীগের লোকই করে। হয়তো ট্রল আওয়ামী লীগের লোকজনই করে, কিন্তু পাবলিক তো খায় কেন? পাবলিক মিলায় যে ভাই কথাটা সত্য, আওয়ামী লীগ গেছে 2 বছর আগে, 2 বছর আগে ওই দলকে তুমি দোষ দিচ্ছ কেন? তুমি কি করলা? পাবলিককে আপনাকে হ্যান্ডেল করতে হবে।
জ্ঞানী লোকের ভোটে কিন্তু আপনি আসেন নাই, ওই গ্রামের লোকের ভোটে আসছেন। আপনাকে গ্রামের লোককে হ্যাপি করতে হবে, তারা যে ভাষায় বোঝে সেই ভাষায় বোঝাতে হবে। স্থাপনারও তো আলাদা আলাদা করে বিশেষত্ব থাকে, সবকিছু মিলিয়ে কি সব সমান করে দেওয়া সম্ভব সেটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল তো গুরুত্বপূর্ণ জায়গা, এখানে তো মানুষ মারা যাবে, নিশ্চয়ই মারা যাবে না, ওখানে আপনি দিবেন কেন? ওখানে আপনি ফুল টাইম রাখেন। লোডশেডিং কিন্তু কেবল গ্রামেই হচ্ছে না, শহরেও হচ্ছে। আমি যেখানে থাকি আজকে হচ্ছে তো। সকালে আমার ওইখানে 2-3 বার লোডশেডিং হয়েছে। আমি তো অস্বীকার করি নাই, হ্যাঁ। কিন্তু সময়টা কতক্ষণ? বেশ দীর্ঘ সময়ই ছিল আমার এখন ওইখানে। আমিও ঢাকা শহরে সময়ের যে থাকি। জ্বালানির সংকটের কথা বলা আমিও ঢাকা হচ্ছে, শহরে থাকি, 10-15 মিনিট 30 মিনিট থাকে না, হ্যাঁ। আমি অস্বীকার করছি না, কিন্তু গ্রামে আপনি যে রাখছেন, গ্রামে তো বিদ্যুৎ আসেই না, মাঝে মাঝে আসে। তো আমার কথাটা হলো কি, ঢাকা শহরে লোডশেডিং বাড়াই দিলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, তো মন্ত্রী পাড়া বাড়াই দেন, এতে সবারই জেনারেটর আছে। না, এটা সবার সাধারণত IPS আছে। এখানে মাসুদ ভাই যেটা হয় যে তো এইগুলি হয় না রে ভাই। আমি না, আপনাকে কিন্তু একটা কিন্তু example কিন্তু দেব। যে বিদ্যুৎ উৎপাদন তো বেশিরভাগই হচ্ছে গ্যাস নির্ভর এবং জ্বালানি সংকট চলছে। না, এই এবং সেই জায়গায় ক্ষেত্রে মাসুদ একটা- ভাই যেটা জি। বলছেন যে মানে আপনার এই লোডশেডিং এর যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এটা আমাদের রুরাল এরিয়াতে মূলত ইলেকট্রিসিটির সবচেয়ে বড় প্রয়োজনটা থাকে ইরিগেশন মৌসুমে। এখন বাংলাদেশে তো ইরিগেশন চলছে না, এখন আপনার রেনি সিজন, প্রচুর ওয়াটার আছে আপনার, কিন্তু এই যে আমাদের যে সেচ যন্ত্রগুলা কিন্তু খুব বেশি চলছে না, যেই কারণে গ্রামের যে লোডশেডিংটা সেইটা আপনার খুব বেশি প্রভাব ফেলছে না। কিন্তু সামনে আমাদের যখন শুষ্ক মৌসুম আসবে, এই যে এই শীতের পরে বা চৈত্র এই যে আমাদের যে বসন্তকাল যেটা মার্চ এপ্রিল, ওই সময় কিন্তু আমাদের বিদ্যুতের খুব প্রয়োজন হয় গ্রামে গ্রামে। প্রভাব ফেলছে না, আপনি কি বুঝলেন? হ্যাঁ, কি? গ্রামে প্রভাব ফেলছে না, এটা আপনি না, কেমন আমি বলছি যে গ্রামের ইলেকট্রিসিটির থাকা না থাকার সবচেয়ে বেশি প্রভাবটা পড়ে আপনি সেটা সেচ মৌসুমে দরকার, ইরিগেশনে আরেকটা যদি হচ্ছে যে- বিদ্যুৎ দিতে না পারে। না, সাধারণ মানুষের স্বস্তির কথা হয়তো বলছেন সেখানে, তাই তো? ইরিগেশন ছাড়া আর কোনো কাজ নাই। না, আছে অবশ্যই, যেহেতু কিন্তু পরিস্থিতি- ধরেন না। ইরিগেশনের সময় আপনার বিদ্যুৎ, এখন সারের মৌসুম, আপনি যদি এই সময় সারটা যথাসময়ে কৃষককে না দিতে পারেন, এটার কিন্তু ভয়াবহ প্রভাব পড়বে সারা ঠিক আছে, বছর। আমি আপনি তো আপত্তি যতই করছি না, আপনি সার দেন, আমার কথাটা হলো কি শুনেন ভাই, শহরে আমি কি ইরিগেশন করি, আমার দরকার কেন? আমার দরকার হলো এসি চালানোর জন্য, আর ওনার দরকার কেন? ওনার দরকার না, ফ্যান এখানে চালানোর তো জন্য। ব্যবসা প্রতিষ্ঠানও চালাতে হয়। ওখানেও ব্যবসা প্রতিষ্ঠান আছে না, গ্রামে। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন গ্রামে যাই দেখেন ভাই, গ্রামে প্রত্যেকটা বাড়িতে ফ্রিজ আছে, 14 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ না থাকলে ফ্রিজগুলির কি অবস্থা হয় জানেন আপনি? না, বুঝতে পারছি যে পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়, কিন্তু এটাও আপনারা তাহলে বুঝুন। আপনি গ্রামের সঙ্গে আপনি শহরে, আমি যখন বলি যে শহরে আপনি বাড়াই দেন লোডশেডিং, গ্রামে দেন, গ্রামে তো ইউজার কম, গ্রামে তো অল্প দিলেই চলে, শহরে তো বেশি দিতে হয়। তো আপনি শহরে কমালে শহরের লোকের সমস্যা হবে না, তারা বিকল্প ব্যবস্থা করতে পারবে। গ্রামের লোকের বিকল্প ব্যবস্থাও তো নাই রে ভাই। তো এই কথাটা তো আমার কোনো অন্যায় আবদার না। আপনার মন্ত্রী বিদ্যুৎ পাবে না, সচিব বিদ্যুৎ পাবে না, দুঃখে আপনি মরে যাচ্ছেন। মরেন না, মরেন না, দুঃখটা গ্রামের জন্য করেন, দেখবেন আপনার জন্য সুবিধা হবে। বুঝতে পারছি। আমাদের অন্যান্য বিষয়গুলো যেমন আছে, সরকার, জনাব রুহুল কবির রিজভী তিনি যেমন বলেছেন যে সরকার নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বিশেষ করে ইশতেহারে, সেগুলোর প্রায় মোটামুটি তারা চেষ্টা করেছেন ওই প্রতিশ্রুতি রক্ষা করতে। সেটা নানাভাবে আলোচনায় উঠে আসছে, যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন শক্তিশালী হয়েছে, সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে প্রথমে অনেক কথা হয়েছিল যে এই সরকার শুধুমাত্র কার্ড ইস্যু করছে কিনা, সেখানেও একটা তো অগ্রগতি দেখা গেছে। সবকিছু মিলে একটু সব বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে এই আয়োজনে, কি বলবেন? না, সামাজিক সুরক্ষা যে সমস্ত উদ্যোগগুলি নিয়েছে, এই উদ্যোগগুলি ভালো, এতে আমি এতে আমার কোনো রিজার্ভ নিয়ে এক সন্দেহ সময় নেই। সংশয় ছিল, হ্যাঁ? রিজার্ভ নিয়ে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে একটা সময় রিজার্ভের সংশয় সঙ্গে ছিল বা- সরকারের খুব একটা মানে নাই, ক্রেডিট নাই, এটা তো বিদেশ থেকে, আমাদের রিজার্ভ ম্যাক্সিমাম বিদেশ থেকে আসে। পোশাক শিল্পের সামনে কিন্তু আজকে আপনি দেখেন, আজকে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নিউজ আছে, 900 টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, 900 টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। তো এই টেক্সটাইল মিলগুলো থেকে তো আমি তো এক্সপোর্ট করতাম, রিজার্ভের অবস্থা দেখতে খারাপ হবে সামনের দিকে। আমাদের গার্মেন্ট সেক্টর সারা দুনিয়ার সঙ্গে যে কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশনে তো আমরা পিছিয়ে যাচ্ছি, এটা রিয়েলিটি। এর সঙ্গে বৈশ্বিক অনেক কারণ জড়িত আছে, অস্বীকার করি না। তো বৈশ্বিক কারিত যখন হবে, তখন সব দেশের জন্যই হবে, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদের জন্য হবে। তো আমাদের অর্থনৈতিক অবস্থা তো খুব ভালোর দিকে যাচ্ছে তা না, আইএমএফের সঙ্গে আমাদের ওইটা তো আইএমএফ আর আমাদের টাকা পয়সা দিচ্ছে না, শেষ কিস্তিগুলি আর দিচ্ছে না, বন্ধই তো হয়ে গেছে। কাজেই রিজার্ভ এখন যেটা আছে ঠিক আছে, আমি বলছি রেমিটেন্স বেড়েছে, রেমিটেন্স বাড়ছে, এটা তো সরকারের জন্য না, এটা হলো মানুষের। হ্যাঁ, সরকারের এখানে ভূমিকা আছে, সরকার দেশে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারছে যে মানুষের আস্থা ফিরে আসছে, এটা পজিটিভ। আমি এগুলি খারাপ বলছি, শুনেন,
ভালো তো কিছু হয়েছে রে ভাই। আগে তো ছিল জঙ্গলরাজ, জঙ্গলরাজ বুঝেন? তো জঙ্গলরাজের জায়গায় তো একটা গভর্নমেন্ট আসছে রে ভাই, এটা তো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসছে, কিছু ভালো তো হবেই। কিন্তু আমাদের প্রত্যাশা তো থাকে অনেক, আমরা তো অনেক কিছু চাই, চাই না? সেই জায়গাগুলোতে আমি আরও যে চাই, এটা কি সরকারকে বুঝাইতে হবে না? কে বুঝাবে? ওনার চামচারা বুঝাবে না, ওই যেগুলি মিলে প্রেস কনফারেন্স করবে ওরা বুঝাবে না, যারা ইবুক বের করবে তারা সরকারকে বুঝাবে না, তারা বরং সরকারকে বলবে অনেক বেশি ভালো কাজ করে ফেলাইছেন, আর একটু কমাই করেন, ওরা ওইটা বলবে। তো ওইটা বোঝানোর জন্যই আমাদের গলার রক টক ফুলাইয়া আমরা কথা বলি। আপনি দুঃখিত হবেন না। ডক্টর মারুফ, আপনার কাছে যাব, কি যোগ করবেন? না, মানে একটু খুব স্বাভাবিকভাবে বিশ্লেষণ যখন আসবে তখন ইতিবাচক সাথে নেতিবাচকও থাকবে এবং মাসুদ সমালোচনা ভাই হয়তো বা একটু কোনো যারা কারণে মাসুদ উত্তেজিত আমাকে- আছেন বা ওনার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির উচ্চতরের কি আছে রে ভাই? পার্থক্য বিস্তর। উনি যেই রকম চেয়েছিলেন সেই রকম মেলাতে পারছেন না, কিন্তু আমি ওনার মতো উত্তেজিত বা হতাশ না। আমার কাছে মনে হচ্ছে যে আপনি রিজার্ভে যে কথাটা বললেন, উনি মাসুদ ভাই যেটা বললেন, এই সরকারের কৃতিত্ব নাই, বাইরের লোকজন পাঠাচ্ছে। আমি নিজেও বাইরে ছিলাম বা বাইরে থাকি। এখন এটা হচ্ছে কি যে আমাদের অর্থ যে পাচারটা হয়েছে আওয়ামী লীগের আমলে, ফেসিবাদের আমলে, এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে বা কমেছে। যে এটার কিন্তু ইমিডিয়েট ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের রিজার্ভটা বেড়েছে বা আমাদের এই যে আপনার মূল্যস্ফীতি কমছে, আমাদের মানে একটু স্বস্তিদায়ক পরিস্থিতিতে আমরা আছি। সেই জায়গা থেকে আমি মনে করব যে আপনি যেই প্রসঙ্গগুলি বলছিলেন, যে সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রামগুলো বিএনপি নিয়েছে, দেখেন যখন বিএনপির পক্ষ থেকে এই জিনিসগুলো তুলে ধরা হলো, যে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, ফার্মার্স কার্ড দিবে, বা ইভেন যে আপনার এনার্জি কার্ডও দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে বিএনপি, তখন কিন্তু সবাই বলেছে যে বিএনপি এই কাজগুলো করবে না, এগুলো জাস্ট কথার কথা। এখন বিএনপি যেটা করছে, আমার বিএনপির কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে তারা ফেজ আউট করেছে, যে শর্ট টার্মে কী কাজ করবে, লং টার্মে কী কাজ করবে। আমি যদি একটু করে আবার বলি, আমাদের যে এনার্জি যে ক্রাইসিসটা, হ্যাঁ, আমি দীর্ঘদিন এনার্জি নিয়ে ফলো করেছি, লেখালেখি করেছি, এনার্জির সাংবাদিকতাও করেছি। আমার ধারণা মাসুদ ভাইও ছিলেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি যেটা বলছিলাম, যে আমাদের গত 25-30 বছরের যে এনার্জি খাতে বা পাওয়ার সেক্টরে আমাদের যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা থেকে কিন্তু আমাদের আসলে স্বল্প মেয়াদে মুক্তির আমি কোনো পথ দেখছি না। এবং আরও একটা কথা, আমাদের হচ্ছে যে এখন গ্যাসের ক্রাইসিসের কারণে বা কোল আমদানি, এগুলোর কারণে তো আমাদের বিদ্যুৎ উৎপাদনটা কমে গিয়েছে। আমরা যদি এই ফসিল ফুয়েল নির্ভর এই ইসে থাকি, এনার্জি পলিসিতে থাকি, তাহলে কিন্তু এই সংকট থেকে আমাদের মুক্তি নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এনার্জি ট্রানজিশন করতে হবে, মানে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। না, কিন্তু এটা কি একেবারে খুব স্বল্পকালীন সময়ে সমাধান বের করা যেত কিনা? বিশেষ করে যখন দেখা গেছে যে এখন গ্যাস সংকট দেখা যাচ্ছে, কিছুদিন আগেও যুদ্ধ পরিস্থিতি হোক, যে কারণেই হোক, এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের সংকটে ভুগেছে। যারা মাসুদ কামাল এটাও বলেছেন যে সাধারণ মানুষ তো এত কিছু বুঝতে চাইবে না, তারা খুঁজবে স্বস্তি, এবং বাজারে গেলে তারা স্বস্তি পাচ্ছে স্বস্তিটা কিনা। কেন হচ্ছে, সেই জায়গায় সরকারের করণীয় দেখেন কি? না কেন হচ্ছে সংকটটা, কি কারণে হচ্ছে, এটা সরকারকে ভালোভাবে বুঝাই বলতে হবে। এবং এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে বিদ্যুতের সংকটের কারণটা কি এবং উনি কি উদ্যোগ নিতে চাচ্ছেন সমাধান করার জন্য। একটা জিনিস কি দেখেন, এই যুদ্ধের কারণে যে আমাদের যে ফিউয়েল ক্রাইসিস হয়েছে বা এখন গ্যাসের কারণে যে আমাদের সংকটটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন, ওই সময় কিন্তু পাকিস্তান এই পরিমাণ সংকটে পড়ে নাই। কারণ পাকিস্তানের টোটাল যে ইলেকট্রিসিটি জেনারেশন, পাওয়ার জেনারেশন, তার 64 বা 65% আসে রিনিউয়েবল এনার্জি থেকে। এখন 35% ফসিল ফুয়েল নির্ভর, ডিপেন্ডেন্ট। আমরা যদি এই পলিসি থেকে বের হয়ে আসতে পারি, এখন আপনি সমালোচনা করলে বিস্তর সমালোচনা করা যাবে, যেহেতু সংকটটা এই মুহূর্তে চলছে। এখন সরকারকে বেকায়দায় ফেলার জন্য আপনি অনেক কথাবার্তাই বলতে পারবেন, কিন্তু আমরা যদি এরকম বক্তব্য এসছে যে পুরোপুরি স্বাভাবিক হতে 2 বছরের মতো লাগবে, মানে জনগণ কি ধৈর্য ধরবে? আমার মনে হয় সেই 2 পর্যন্ত বছরের সময়? মতো লাগবে। এটা 2 বছর কিন্তু দায়িত্বের জায়গা থেকে যখন এরকম বক্তব্য আসে, সেটা আসলে কতটুকু স্বস্তি আমার দেয়? কাছে মনে হচ্ছে যে 6 মাসের মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব এবং সরকার সেটা করবে। আমরা 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, যে পার্লামেন্টের অধিবেশনটা শুরু হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়ে কথা বলবেন বলে আমি যতটুকু জানি। এখন এর পাশাপাশি আমি যেটা বললাম, যে আমাদেরকে সরকারকে পরামর্শ দিতে হবে। ধরেন আমাদের গ্যাসের যে সংকটটা হচ্ছে, আমাদের 2টা টার্মিনাল, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ হয়ে গিয়েছে। এখন এই গত সরকারের আমলে কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু আরও 2টা টার্মিনালের কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই 2টা টার্মিনাল আপনার কাজ বন্ধ করে দিয়েছিল। এবং আপনার হচ্ছে যে বন্ধ করে দেওয়াতে যেটা হয়েছে, আরেকটা নষ্ট হয়ে গেল অ্যাক্সিডেন্টে, আমাদের একটা টার্মিনাল।
এর মধ্যে আবার আপনার হরমুজ দিয়ে গ্যাস আনা নিয়েও সংকট, সব কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতি অনেক জটিল। আরেকটা কথা যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় 31টা রিনিউয়েবল এনার্জির যে প্রজেক্ট ছিল সেটা সরকার বাতিল করে দিয়েছে। তো সব কিছু কিন্তু এই সরকারের ঘাড়ে এসে পড়েছে। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা বলেন, অনিয়ম বলেন বা অযোগ্যতা বলেন, যাই বলেন, পাশাপাশি 17 বছরের ফ্যাসিস্ট আমলের যে অনিয়ম দুর্নীতি, সব কিছুই কিন্তু এই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। এবং আপনি কিন্তু সমস্যার সর্বক্ষেত্রে পাবেন, শুধু এনার্জি সেক্টরে না, আপনি হেলথ সেক্টরে যান, এডুকেশন সেক্টরে যান, ফাইন্যান্সিয়াল সেক্টরে যান, আপনার স্টক মার্কেটে যেইভাবে লুটপাট করা হয়েছে, কারণ এইটা তো আবার পুনর্গঠিত করতে সময় লাগবে। তো এবং সেটার সাথে সাথে ব্যাংকিং সেক্টর আছে। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে ভালো জায়গা বলেছেন, পুনর্গঠনের কথা বলা হচ্ছে, সেটাতে আপনি সন্তুষ্ট সরকারের পারফরম্যান্সে? 180 দিন আপনি কেমন দেখেছেন? আমার কাছে মনে হচ্ছে দুজনের কাছেই যাব এই ব্যাপারে। ব্যাংকিং সেক্টরের যে রিফর্মের যে প্রসেসটা প্রথমে একটু সমালোচনা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সরকার কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে। সরকারের একটা পলিসি ছিল যে পূর্বের মালিকরা আবার ফিরে আসতে পারবে, সম্প্রতি কিন্তু সেই ধারা বাতিল করা হয়েছে। এর পরে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের যে রিস্ট্রাকচারিং এর কথাটা বলা হচ্ছে, এটা খারাপ না। ধরেন এটা আস্তে আস্তে ব্যাংকগুলোও কিন্তু আস্থা ফিরে পাচ্ছে, তাদের যে তারল্য সংকট ছিল সেটাও কেটে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সরকার ভালোই যাচ্ছে সামনে। জনাব মাসুদ কামাল, এই ব্যাপারে আপনার কি মতামত? বিশেষ করে এই ব্যাংকিং সেক্টর পুনর্গঠন বলেন, শেয়ার মার্কেট বলেন, সেগুলোর তো এটা আসলে একটা বড় এটা ইস্যু ছিল, তো বোঝা যাবে না। শেয়ার মার্কেটে সুফলটা আসতে সময় লাগবে, ব্যাংকিং সেক্টর। তবে ব্যাংকিং সেক্টরটা না, যে যাই বলুক, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে এটা মানে ঘুরে দেওয়ানোর চেষ্টা চলছে। এটা আহসান এস মনসুর কিছু খারাপ কাজ করছে, কিন্তু ব্যাংকিং সেক্টরটাকে কিছু কিছু জায়গায় ভালো, একটা কাজে উনি সে খারাপ করছে, সেটা হলো কি যে 5টা ব্যাংকে একত্র করে দেওয়া। এটা একটা ভয়ঙ্কর অন্যায় করছে, তার ব্যক্তিগত রোষের কারণে এই কাজটা করছে। ওনার সঙ্গে এক্সিম ব্যাংকের কি ঝামেলা ছিল, এই ঝামেলাটা করার জন্য, এক্সিম ব্যাংকে ধ্বংস করার জন্য উনি এই কাজটা করছেন, আর কিচ্ছু না। মাঝখান থেকে কী হয়ে জানেন, 75 লাখ গ্রাহক এই 5টা ব্যাংকের, তারা মনে হয় তারা তো নজরুল ইসলাম মজুমদারের চেনে না রে ভাই, তারা কিন্তু আহসান এস মনসুরকে চিনে না, তারা চিনে তারেক রহমানকে, তারা চিনে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসের আমরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে 75 লাখ গ্রাহকের। আমি কিছু কিছু গ্রাহককে চিনি পার্সোনালি, মানে বেতন পায়, তার মানে পেনশনের সমস্ত টাকা তারা এই ব্যাংকে রাখছে, কারণ এই ব্যাংকের সুদের হার ছিল বেশি, ইন্টারেস্ট ছিল বেশি। তো তারা টাকাটা তুলতে পারছে না, তাদের ইন্টারেস্টও গেছে, ইন্টারেস্টও কমে অর্ধেক করে দিচ্ছে, তারপরে যে টাকাটা হয়েছে এই টাকাটা তুলতে পারছে না। এছাড়া এই 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 অপকর্মটা ছাড়া আহসান এস মনসুর সাহেব কিন্তু ওভারঅল ব্যাংকিং সেক্টরটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারছিল, এটা অস্বীকার করা যাবে না। ধারাবাহিকতা রাখতে পারছে, একটু আনতে পারছে, সে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছিল। এই গভর্নমেন্ট এসে সেই ধারাবাহিকতা রক্ষা করতেছে। যেটা উনি বললেন, মারুফুল বলেন যে আপনার একটা সিদ্ধান্ত এটা খুবই বিতর্কিত ছিল, তো ওই সিদ্ধান্ত থেকে গভর্নমেন্ট সরে আসছে। গভর্নমেন্টের আমি মনে করি এই গভর্নমেন্টের বড় গুণ হলো এটাই, যে যখন কোনো একটা সিদ্ধান্ত নেয়, যদি সিদ্ধান্তটা সমালোচিত হয়, যদি বুঝে যে এটা ভালো না, তারা কিন্তু ব্যাক করে। অনেক গভর্নমেন্ট আছে কিন্তু ব্যাক করে না, মানে আমি বলছি তো বলছি, রিজিড থাকে, আমার আবার ভুল কি, অনেকে কিন্তু বলে এরকম। তো এই গভর্নমেন্ট আবার সরে আসে, এটা পজিটিভ, কোনো সন্দেহ নাই। ব্যাংকিং সেক্টরে তারা একটু একটু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেছে, অনিয়মগুলো দূর করতে পারছে। কিন্তু আলটিমেটলি এটা কোন পর্যন্ত যাবে আমি জানি না, কারণ যদি আপনার টাকাই না থাকে আপনি কি করবেন? টাকা ছাপায়া সমস্যার সমাধান করতে পারবেন না। তো সরকার ব্যাংকগুলি থেকে প্রচুর পরিমাণে লোন নিচ্ছে, প্রচুর, মানে এটা তো মানে সরকার চালাই দিতে হবে, কি করবে সে? ভর্তুকি দিচ্ছে তেলের ক্ষেত্রে, তেল গ্যাসের গভর্নমেন্ট কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকি দিয়ে কয়দিন চালাতে পারবে, কিভাবে চালাবে, এটা নিয়ে অনেক শঙ্কা আছে। আমার কাছে যেটা মাসুদ ভাই যেটা বললেন, সরকার ব্যাংক থেকে প্রচুর ঋণ নিচ্ছে, এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সরকারের যদি অর্থের সংস্থান তৈরি করতে হয়, তবে আমাদের এনবিআরকে রিফর্ম করতে হবে। হ্যাঁ, এবং এইখানে আমি একটা কথা বলবো, সরকারের প্রতি আমার পরামর্শ থাকবে যে আমলাতান্ত্রিক নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। কারণ আমাদের বাজেটে যখন আপনার এই যে রাজস্ব আহরণের যে রাস্তাগুলো তৈরি করা হয়, আপনি দেখবেন আমাদের এইখানে আমাদের এই এনবিআর থেকে সরকারকে যে পরামর্শগুলো দেওয়া হয়, এই পরামর্শের কারণে আপনার সরকারের কিন্তু রাজস্ব আহরণের সুযোগ কমে যায়। এখন দেখেন যে জটিলতার কথা বলছেন, সেটা এর আগে বিগত সরকার, অন্তর্বর্তী সরকার সময় কথা হয়েছে পতিত সরকার সময়, সেই ধারা থেকে কি বের হওয়া উচিত বলে মনে করছেন আপনি? আমি মনে করি সেটা কি সরকার শুনবে বা শোনা উচিত বলে আপনি? আমার ধারণা সরকার শুনবে, আমরা যদি সঠিক পরামর্শ, সুপরামর্শ দিতে পারি। সহজ হবে না চ্যালেঞ্জ হয়ে থাকবে বলে মনে করেন? সহজ হবে না নিশ্চয়ই, কিন্তু অসম্ভব না। কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের যে এনবিআর এর যে পলিসিটা আপনি দেখবেন, ওনারা ইম্পোর্টের
যে ক্ষেত্রে যে গুরুত্ব দেয় ইম্পোর্ট ডিউটির উপর, লোকাল প্রোডাকশনের উপর খুব বেশি গুরুত্ব দেয় না। দেখবেন আপনি যখন একটা ফ্যাক্টরি করতে যাবেন, আপনি যখন একটা ফিনিশড প্রোডাক্টের কাঁচামাল আমদানি করতে যাবেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, কাঁচামাল আমদানি করবেন, ওরা যেটা করে আমাদের এই কাঁচামালের উপর হাই ডিউটি ইম্পোজ করে, এবং ফিনিশড প্রোডাক্ট যখন আপনি আনতেছেন তখন কিন্তু কম্পারেটিভলি এটা থেকে এটা ডিউটি কম, তাইলে আপনার ইম্পোর্ট হচ্ছে। এখন ইম্পোর্ট হইলে কিন্তু হয় কি, আপনার কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন সেইটা যদি আপনি লো ডিউটিতে এনে একটা ফ্যাক্টরি 10টা ফ্যাক্টরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি 500, 1000, 6000 মানুষের কর্মসংস্থান করতে পারবেন। লোকাল মার্কেটে আপনার প্রোডাক্ট বিক্রি হবে এবং এটা বাইরের মার্কেটে এক্সপোর্ট করার একটা সুযোগ থাকে। সরকার কিন্তু ধরেন লো ডিউটি পাচ্ছে, কিন্তু যখন লোকাল মার্কেটে বিক্রি হবে ভ্যাট পাবে, ভ্যাট পেয়ে তো সে সেটা কাভার করতে পারবে। কিন্তু আপনি যখন অনলি ইম্পোর্ট করছেন একটা ফিনিশড প্রোডাক্ট, আপনি খালি ইম্পোর্ট ডিউটিটা পাচ্ছেন, আপনি তো লোকাল মার্কেটে এই লোকের কর্মসংস্থান তৈরি করছেন না। আচ্ছা, এই পুরো সময়টার মধ্যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং একই সাথে কর্মসংস্থান নিয়ে হাহাকার ছিল এবং প্রায় 30 লক্ষের মতো বেকার যুবক রয়েছে, সেটাও এর আগে শোনা গেছে। নতুন সরকার এখন পর্যন্ত বলছে যে তারা কর্মসংস্থান তৈরি করবে। কার্যত খুব বেশি দৃশ্যত কি সেটা দেখা গেছে যে পদক্ষেপ এই কর্মসংস্থান তৈরি করার জন্য 6 মাস কিন্তু একটু স্বল্প সময়। এই যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, এটা মূলত আমাদের ইলেকট্রিসিটি এবং চালু করবে কিভাবে সেই গ্যাসের সংকটের কারণেই মনে হয় যে 900, উনি যেটা বললেন 900 টেক্সটাইল মিল বন্ধ হয়ে গিয়েছে। তো এই গ্যাসের সংকটটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, গ্যাসের সরবরাহ বাড়লে, গ্যাসের সংকটটা মেটানো আমার কাছে মনে হচ্ছে কঠিন কিছু না। বুঝতে পারছি। আমাদের এই টার্মিনালটা যদি চালু হয়ে যায় এবং সরকার যদি এলএনজি আমদানি শুরু করে, এটা ঠিক হয়ে যাবে। জি, আমরা আয়োজন তো শেষ করতেই হবে, সামনে আর খুব বেশি সময় পাবো না। জনাব মাসুদ কামাল, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, সেটাও একটা খুব একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে। সেখানে একটা বড় প্রশ্ন ছিল যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে যায়। নতুন করে সরকার এসছে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কগুলো, বিগত যে ইস্যুগুলো আমাদের এখনো সলভ হয়নি, বাংলাদেশের যেগুলো প্রাপ্য ছিল বলে মনে করা হয়েছে বা সবসময় বলেছে, সেই জায়গাগুলোতে সরকার এখন পর্যন্ত কেমন করেছে, বা কূটনৈতিক জায়গাতে বাংলাদেশ ভারতের সম্পর্কটা এই সরকারের সময় কেমন? ভালো না, ভালো না, কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল তলানিতে, একদম মানে এর চেয়ে নিচে আর নামা সম্ভব ছিল না। এটা ওই সরকারের পলিসি তাই ছিল। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার আগে এসে বলা বলি শুরু করছিল, 7 সিস্টারে আমরা আওলা বাজাই দেবো, হ্যান করবো ত্যান করবো। মানে উনি সিদ্ধান্ত নিয়েই বলছে যে আমি ভারতের সঙ্গে একটা চূড়ান্ত খারাপ সম্পর্ক তৈরি করব। এটা ওনার পলিসি হলো এই কারণে উনি চেয়েছেন এর মাধ্যমে উনি এখানকার কিছু লোকের মধ্যে একটা সুরসুরি জাগাবেন, এবং এই সুরসুরির মানে কাতুকুতু থাকতে থাকতে ওনার মেয়াদকাল শেষ হয়ে যাবে। এই পলিসিতে উনি অগ্রসর হয়েছিলেন এই সরকারের সঙ্গে। এবং ভারতও সেটাকে, আমি উল্টা দিক থেকে বলবো যে ভারতও সেটাকে আসলে জিয়ে রাখছে। ওদের কি চিন্তা আমি জানি না, কিন্তু ওদের চিন্তাটা, ওদের এই অ্যাটিটিউডগুলো আমার পছন্দ হয় না। যাই হোক, এটা ওদের ব্যাপার। এই সরকার আসার আগের থেকেই আমি ভারত সরকারের মধ্যে এক ধরনের ইতিবাচক মানে আচরণ দেখেছি। খালেদা জিয়া যখন মারা গেলেন, জয়শঙ্কর চলে আসছেন। ভাই, জয়শঙ্কর কিন্তু এলেবেলে লোক না, ইচ্ছে হলে চলে আসলাম। উনি চলে আসছেন খালেদা, মানে এই সরকার এরা দায়িত্ব নেওয়ার আগে, ইলেকশনে জেতার আগেই ওনারা বুঝতে পেরেছেন, ওনারা চলে আসছেন এখানে দেখানোর জন্য। এরপরে ওনার সময়, আপনার ওই শপথ গ্রহণের সময়, সরকার গঠনের সময় ওম বিরলা চলে আসছে, ওদের স্পিকার চলে আসছে। তো এগুলি তো ওদের দিক থেকে আপনি ভাবেন যে ওরা তো আমাদের দিকে হাত বাড়িয়েছে, হাত বাড়ায় না এটা বলতে পারবেন না, কিন্তু এখন আমাদের সঙ্গে আগে কি কি করেছে, যদিও আবার মাঝে পুশিনের ঘটনাও ঘটেছে, এগুলো সবই ঘটছে আমি বলি, কিন্তু আগে কি করছে সেগুলোর বাইরে কথা হলো আমাদের সঙ্গে ভারতের অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলি বিষয় আছে যেটা নাকি অমীমাংসিত। আপনাকে সমাধান করতে হবে না, সমাধানকে আপনি ধমক দিয়ে করে দিতে পারবেন, আপনাকে আলোচনা করতে হবে। এখন আপনি বলেন আমি আলোচনাই করবো না, তাহলে তো হবে না, তাহলে আপনি ঠকবেন। সরকার তো আলোচনা করছে, আলোচনা করবে না এরকম আপনি তো বলেন সরকারের নাই। মুখপাত্রে আসছেন, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই, মুখপাত্র হওয়ার কিছু নাই। আমি বলি তো আপনি আলোচনা তো করতে হবে আপনাকে। কারণ আলোচনার জন্য আপনি কি করবেন? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষায় বিবৃতিগুলি দিয়েছে, আমার কাছে এই বিবৃতিগুলো খুবই ছেলে মানুষের বিবৃতি মনে হয়েছে। তারপর তারা দিচ্ছে ভালো কথা, প্রত্যেকটা লোক বলতেছে যে যে শর্তগুলি দিয়েছে এই শর্তগুলি আমি মনে করি এর সঙ্গে রিলেটেড না। শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির সম্ভাব্য খুনি অথবা সন্দেহভাজন খুনি তাকে ফেরত দিতে হবে। আচ্ছা, শেখ হাসিনার আপনি ফেরত আনেন, আমি
খুব মানে করে বলি, এক নম্বর হলো শেখ হাসিনা কি ওখানে বন্দি? যদি বন্দি না হয় তাকে আপনি ফেরত আনবেন কোন সিস্টেমে? আপনার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে, সে কি বন্দি? তো এখন তাও তো মনে করেন তাকে আনলেন আপনি, আনার পরে হাইপোথেটিক্যালি ধরলাম তাকে নিয়ে আসলেন, আনার পরে দেশের যে অবস্থাটা তৈরি হবে সে অবস্থায় লাভবান কী হবে জানেন? জামাত এনসিপি। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, হবেই হবে। সেটা করতে থামাতে গিয়ে গলত ধর্ম কী হবে? সরকার। আর লাভবান কী হবে? জামাত শিবির। তারা বলবে এই সরকার পারতেছে না, ভাই উনি ওখানে গেছে, থাক না, বয়স হয়ে গেছে 80, থাক না ওখানে, ওনাকে এনে আমার লাভ কি? তো এইগুলি ভাই যদি ঠান্ডা মাথায় আপনি বুঝতে না পারেন তাহলে আলোচনা বুঝতে পারবেন না। আচ্ছা, এই জায়গায় একটু সময় চেয়ে নিই। ডক্টর মারুফ মল্লিক কিছু যোগ করবেন? না, আমরা সময় শেষ দিকে তো একটু সংক্ষেপে নিতে চেষ্টা করি। না, এখন উনি মাসুদ ভাইকে তাহলে চান না যে শেখ হাসিনাকে এনে বিচার করা হোক? এটা তো দেশের মানুষের দাবি। শেখ হাসিনা তো গণহত্যায় দায়ী। এখন আপনি যেটা বলছেন যে থাক না, 80 বছর হয়ে গিয়েছে, এটা তো বিমূর্ত কথাবার্তা। আনেন না, সেটার জন্য তো বার্গেন করছে সরকার। ট্রাইব্যুনাল তো রায়ও আছে। আমি বলছি রায় আছে, ঠিক আছে, আনেন না। সরকার চেষ্টা করছে, সরকার চেষ্টা না করে বসে থাকবে নাকি? আনেন দেখি কেমন। হ্যাঁ, না, এটা আপনি যেভাবে উনি যখন আসতে চান তখন বলেন আসা যাবে না, না, ওনাকে আসতেও দিবেন না, আবার আনতেও চাবেন না। না, মাসুদ ভাই বিষয়টা কেন বলেছে তো যে তিনি আসলে পুরোপুরি আইনি সহায়তা পাবেন। এইখানে ধরেন আসেন, উনি শেখ হাসিনা আসতে চাইলেই তো আসতে পারবেন না। উনি তো পলাতক। উনি কি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসবেন, না ভারতীয় পাসপোর্ট নিয়ে আসবেন, নাকি ট্রাভেল পাস নিয়ে আসবেন? ওনার পাসপোর্ট তো বাতিল করা হয়েছে। গেছিল কি পাসপোর্ট দেখাই গেছিল, ইমিগ্রেশনে সিল মেরে গেছিল। সেই জন্যই তো এখন উনি তো চাইলে আসতে পারবেন না। ওনাকে আসলে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আসতে হবে। উনি ইন্ডিয়াতে বৈধ অভিবাসী না অবৈধ অভিবাসী সেটা তো বিবেচনা করতে হবে। করে উনি তো চাইলেই বিমানের টিকিট কেটে ঢাকায় এসে নামতে পারবেন না। ওনাকে যথাযথ চ্যানেল মেনটেন করে আসতে হবে। বাংলাদেশে ইমিগ্রেশন পার হইতে হলে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। বলি আপনি লিগ্যাল বিষয়গুলো তো বিবেচনা করবেন। লিগ্যাল সব বিবেচনা করছি, এরকম কথাবার্তা বললে তো হবে না। না না, আমি ওইভাবে কথা বলছি না, আমার কথাগুলো যথেষ্ট লজিক্যাল। আমি আপনাকে বলি শুনেন ভাই, আমরা তো কিছু কিছু বুঝি। তারেক রহমান সাহেব আমার বিবেচনায় উনি শেষ পর্যন্ত ইন্ডিয়ায় যাবেন, নরেন্দ্র মোদীর সঙ্গে উনি বৈঠক করবেন, এটা আমি এইভাবে ভাবি। আমি মনে করি যাওয়া উচিত। এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইসা একটা সারমন পাঠ করে গেলেন, কোনো প্রশ্নের জবাব দিলেন, উনি কিন্তু কোনো প্রশ্নের জবাব দেন নাই, আসছেন পাঠ করে চলে গেছেন। তো জবাব দেন নাই কেন? প্রশ্ন উঠলে উঠলে জবাব দিতে পারবেন না, তাড়াতাড়ি পড়ে দিয়ে চলে গেছে। তো আমার কথাটা হলো কি, তার আলোচনা ছাড়া কোনো সমাধান হবে না। এবং ধরেন শেখ হাসিনাকে ফেরত আনলেন, আপনি হাদিকে ফেরত আনলেন, আনার মাধ্যমে আমার সঙ্গে ইন্ডিয়ার যে সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে। আমার জন্য কোনটা বড়? এই আনার ব্যাপারটা আপনি যাই আলোচনা করেন, আনার ব্যাপারটা তো এখানে বসে তো আলোচনা করা যায়, গিয়ে আলোচনা করতে হবে কেন? একই সঙ্গে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন, আবার সেইখানে আপনি পলাতক আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে কার্যকলাপ পরিচালনার সুযোগ দিচ্ছেন, তারা বন্ধ করে দিক। আপনি বলছেন শেখ হাসিনা বন্দী কিনা? শেখ হাসিনা তো বৈধ অভিবাসীও না, ওনাকে তো অ্যারেস্ট করা উচিত ইন্ডিয়া সরকারের। অতিথি, তাইলে আপনি ওখানে যান কি করে? আপনি শত্রুকে যে অতিথি বানায় রাখছেন। আরে ভাই, তাকে এই দেশ থেকে এখানকার সরকার তাকে বিমানে করে ওই দেশে পাঠাইছে। হ্যাঁ, কি করে পাঠাইছে? বলছে এখানে তার জীবনের রিস্ক আছে, আমি পাঠাইলাম। ওখানকার যে ওদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি ওকে রিসিভ করেছেন। সে তো ওদের অতিথি। সেই অতিথি হচ্ছে আপনার গণহত্যাকারী। সেইটা তো আমার সেইটা নিয়ে ভাই রে ভাই, আলোচনার টেবিলে সেই কথাটা তো বলতে হবে। কিন্তু তাদের যে ক্যাপাসিটি রাখতে হবে তো। আপনি যেটা বলছেন যে সবকিছু জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে আলোচনায় যেতে হবে। আপনি কোথায় জলাঞ্জলি দিলেন? এইখানে তো আপনি জলাঞ্জলি কি দিলেন? না না, এইখানে বরঞ্চ জলাঞ্জলি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে এই জামাত এবং এনসিপি। সেইটাতে আপনি ভয় পাইছেন। না, ভয় পাওয়ার কিছু নাই এইখানে। আচ্ছা, ডক্টর মারুফ মল্লিক এটাও বলছিলেন যে তাদের তো রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে দেশে নিষিদ্ধ, কিন্তু এটাও যে ভারতে তিনি রয়েছেন সেখান থেকে তাদের রাজনৈতিক কার্যক্রম করার জন্য মদত দিচ্ছে, এরকম একটা তিনি একটা ব্যাখ্যা যুক্তি দিয়েছেন যে উনি যা বলছেন তাকে গভর্নমেন্ট এন্ডোর্স করে না। না, এখন উনি না ভারত সরকার বলতেছে এন্ডোর্স করে না। আপনার মনে থাকা উচিত
খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লি সংবাদ সম্মেলন করতে দেয় নাই, আর সেইখানে আপনার ফরেন রিপোর্টার্সদের ডিপ্লোম্যাটিক রিপোর্টার্সদের প্রোগ্রাম করছে আওয়ামী লীগ, এটা আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন? আওয়ামী লীগ তো সেটা নিয়ে তো কথা পিয়ারের বলতে দল। হবে। না না, আপনি ফ্রি রাইড ইন্ডিয়াকে দিতে পারেন পিয়ারের না। দল, পুরান থেকে পিয়ারের দল। না পিয়ারের দল, সেই পিয়ারের দল থাক, কিন্তু আপনি যখন ভারতের সঙ্গে ডিপ্লোমেসিতে যাবেন আপনার হাতে তো কিছু রাখতে হবে বার্গেনিং টেবিলে বসার জন্য, নেগোসিয়েশনসের টেবিলে বসার আচ্ছা ভাই, জন্য। করেন, বার্গেন করেন, আপনারা পলিটিক্যালি ই করেন, উইন করেন, বললে তো আমাদেরই লাভ, বললে তো আমাদেরই লাভ, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন দেখতেছি যে নিশ্চিত পরাজয়ের দিকে আপনি যাচ্ছেন, তখন মনে হচ্ছে যে ভুল করছেন, এটাই আমি বলছি। না, আপনি ধরেন ডিপ্লোমেসির আমি আবার আসল আলোচনার কথা আগে বললাম। বলে দিচ্ছেন যে পরাজিত হবে, এটা তো আমি দেখতেছি তো ভাই, আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, এই হলো পার্থক্যটা। দেখেন, বেশি দিন লাগবে না তো, 2 মাস দেখেন, তখন এসে বলেন আপনার দেখা ঠিক ছিল না, আমার দেখা ঠিক ছিল। না, আপনি অপেক্ষা করেন 2 তোমার মাস, তারপর অপেক্ষা আপনি আমিও কমেন্ট করতেছি। করেন। আচ্ছা, আপনি তো বুঝতে আগাম পারছি। মন্তব্য আমাদের করে আয়োজন ফেলছেন। যেহেতু তাকে শেষ করতে হবে, আমি দেখতেছি তো রে ভাই, চোখের সামনে। জি। এটা হলো টোটালি জামাত এবং এনসিপির যে পলিটিক্স, সেই পলিটিক্সটা ওদের লোক সব জায়গায় আছে, এবং তাদের পলিটিক্সটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এই গভর্নমেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছি। না, আমি বুঝতে পারছি আয়োজন শেষ করতে হবে। 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করে একটু দুজনের কাছে আমার যেতে আর চাই। কিছু বলার নাই, ও না, আমার শেষ বক্তব্য হিসেবে কিছু, বিশেষ করে আমরা যেহেতু সরকারের সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আলাপ করেছি, কি বলবেন জনাব মাসুদ কামাল? না, আমার কথা হলো কি যে আমি এই সরকার নিয়ে অনেক কিছু আশা করেছি, এবং সেই আশার থেকে আমি সরে আসিনি। 6 মাসের পারফরমেন্সে কিছু ক্ষেত্রে হ্যাপি, কিছু ক্ষেত্রে আনহ্যাপি, কিন্তু আমি এখনো আশাবাদী। বাকি 5.5 বছর, 4.5 বছরে তারা এগুলি যেগুলোতে আনহ্যাপি, তারা যদি এগুলি মাথায় নেয়, বিবেচনায় নেয়, হয়তো আমার ভুল আছে, হয়তো আমার দেখার ভুল আছে, তারপর তারা যদি বিবেচনায় নেয়, যদি শুনে, যদি বলে ভুল ভুল ভুল, সমস্যা নাই। যেগুলো আবার যে উদ্বেগগুলো সঠিক ছিল, তারা যদি করে রেকটিফাই করে, তাহলে আমি মনে করি এরা ভালো করতে পারে। কিন্তু আপনি খুব ভালো করছেন, খুব ভালো করছেন বলে বলে ওনাদেরকে বিভ্রান্তির মধ্যে রাখা, এটা আমার চরিত্রের সঙ্গে যায় না। কি করবো ভাই? ছোট্ট একটা প্রশ্ন, কারা বিভ্রান্ত করতে পারেন বলে মনে করেন? এই ওই যে যে বলছেন যে যারা তাদের বিভ্রান্ত সঙ্গে করে, জনগণের মাঝখানে একটা দেয়াল তুলতেছে, আচ্ছা, তারা বিভ্রান্ত করতে পারে। বুঝতে পারছি। ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে যাবো, শেষ করবো। জি, আমি যেটা বলবো যে সরকার যে খুব বেশি সফল হয়েছে সেটা বলা যাবে না, বাট দে আর ট্রাইং, চেষ্টা করছে, এবং আমি আশা করি ভালো কিছু করবে। এবং আমার কাছে সেটা প্রতিভাত হচ্ছে যে সামনে তারা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, নির্বাচনী ইশতিহার বা তাদের 31 দফা, দেখেন বাংলাদেশে এর আগে নির্বাচনী ইশতিহার ছিল যে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই। এইবার কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে ম্যানিফেস্টোতে যে প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলো কিন্তু বিএনপি ধরে ধরে আস্তে আস্তে বাস্তবায়ন করছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে বাস্তবায়ন করবে, এবং সরকারের তো সমালোচনা থাকবেই, স্বাভাবিক, সরকারকে সেই সমালোচনাটাও গ্রহণ করতে হবে, সেটাই আর কি। আর আমি শেষ করব ছোট্ট করে যে উনি যেটা বললেন যে ভারতের সঙ্গে আমাদের ডিপ্লোমেসিটা, ভারতের সঙ্গে যে প্যাট্রন ক্লায়েন্টের যে ডিপ্লোমেসি ছিল এটা মনে হয় আর এখন নাই। এখন বাংলাদেশ ভারত বড় শক্তির ছোট শক্তি, কিন্তু বাংলাদেশ তার সামর্থ্য নিয়ে, তার শক্তি নিয়ে ভারতের সঙ্গে ডিপ্লোমেসিতে যাবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মারুফ মল্লিক এবং জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকের মতো আয়োজন শেষ করতে চাই। মিট দ্য পিপল এই আয়োজন দেখছিলেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।